আসসালামু আলাইকুম। শুরু করছে আমি পদ্মজা উপন্যাসের 22, 23 এবং 24তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। মোরলবাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্ট রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতোর কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বুনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সবসময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না, তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবে না। গরমেতে শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকালেই তা ঠিক ছিল, নিশ্চয় মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে এঁকিবুকি করতে থাকে। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। হেমলতা বলল, বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। হেমলতা বলল, উনি কে? উনি আমির। পদ্মজা বলল, না আম্মা, লিখন শাহ। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব, লিখনকে আমি বুঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারোর মন ভাঙবে বলে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে কেমন টানাপোড়েন। এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, মেয়েদের নিয়ে এসেছে। হেমলতার দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত জানাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশিরি অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলেন লিখন শাহ। সাথে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার সানগ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্তে ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো এক মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন, আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লেখনের পরনে ছাইরঙা শার্ট, চোখে সানগ্লাস, উত্তেজনায় তার হাত পা ক্যাপসে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনার পদ্মজাকে নিয়ে সংসার পেতেছে। এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আটকে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দর আলী অবাক হয়ে তাকালেন। লিলির এসবের খেয়াল নেই। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশলো। তারপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বা, এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বললেন, যে ঠিক বলেছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাখলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান।
প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। ফাতিমা বলল, হয়েছে, আর কতক্ষণ? লিখন শাহ বলল, আর মাত্র 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসাবে দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠব? উফ। লিখন বলল, মারব ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাধে, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটা ছেলে আছে, ঢাকায় পড়ে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পর লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না, 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পর কেউ কিছু বলার মতো পেল না। হালদার বাড়ির সামনে এসে ভ্যান থামলো। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো, এই খবর ওনারা পেয়ে গেছেন বোধ হয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টা মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা আরো 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল 2 জন লোক। দুজনেই লিখনকে চিনে, তাই লিখনকে বাড়িতে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ, সবকিছুই সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর। তার সামনে সিঁড়ি, সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি করা বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে অলক ঘর বলা হয়। কেউ কেউ আলগা ঘর বলে থাকেন। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি 2তলা অন্দরমহল। আলোক ঘরের বারান্দায় বসেছিল মজিদ মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। লিখন হাসলো। ফারিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছে আমার বাবা মার বোন, আর আম্মু আব্বু, উনি হচ্ছে মজিদ চাচা, আর উনি ফরিনা চাচি। আর ওই যে বড় বড় গুফতারিওয়ালা, উনি হচ্ছে রিদওয়ান ভাইয়া, এই বাড়িরই আরেক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলল চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচিত পর্ব শেষ হতেই লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? মজিদ মাতব্বর বলল, সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়, না কি আর এমনি এমনি হওয়া? শব্দর আলী জিজ্ঞেস করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময়ে এসে পড়েছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এই গ্রামে। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করলেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার ছেলেটা আইয়া পড়ছে, আমির এইখানে আই, দেখা যা কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে কর্মদন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমি আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে উনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ করা ছবি আমি দেখেছি। শব্দর আলী, ফাতিমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনলে বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে এই গ্রামে এসেছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান পাত্রীকে, কইলা না তো? লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোরল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তেই হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলি কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভেবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাই করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। মজিদ মাতব্বর বলল, পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চৌকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরেছে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এখনই যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে।
ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্বা আসছে বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি না ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের উপর রাখলো, ডাকলো ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল, বলল, বিয়ে হবে না তো কি, বলছি যখন দেখাবই। লিলি বলল, ভাইয়া তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছলো। পরিবেশ থমে রেখেছে, কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে, কিন্তু কিছু জরুরি কারণে আগে থেকেই শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি দুর্ঘটনা? ফরিনা শান্দিহান গলায় বললেন, তার আগে তুমি কত পদ্মজার লগে কি তোমার প্রেম টেমা ছিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করলো। ধীরকণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলো। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়, ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এখনো বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মজাকে বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয় বাসে। লিখন নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করার, পরিস্থিতি হাতের বাইরে। মজিদ মাতব্বর বলল, আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন। ফাতিমা মতামত জানালেন দৃঢ়ভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবো কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এর জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যাবে? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিখাকে ডেকে বললেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফোঁসফোঁস করছেন। সব রাগ পড়ছে হাওলাদার বাড়ির উপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামে মেয়ে নিতে আসেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকেই চোখের চশমা সরে ফেলল বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। শব্দর আলী বলল, চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। ফাতিমা বলল, কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা। কতটা পাগল ওই মেয়ের জন্য। এই মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করো, আমি পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা করা কিছু কথা বলতে গিয়ে থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে, লিখন আসেনি। আমিনা লিলিকে বললেন, লিখন কোথায়? লিলি বলল, কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে পেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজাদের বাড়িতে যাচ্ছে, আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি পাগলামি করছি না তো? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটুও? মায়া নিশ্চয় জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠোনের এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ, পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখনসা ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে, হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কুচলে আবার তাকালো। সত্যিই তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলে, লিখন ভাই আসছে।
তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে যায় সবকিছু দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক স্যাঁত করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এমন কথাই লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটফট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেলেন রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন। পাশে অনেকেই আছে। পূর্ণা ইশারায় বাহিরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বাহিরে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। হেমলতা বলল, কোথায়, বসতে দিয়েছিস? পূর্ণা বলল, হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে, সে কই থেকে এসেছে, এই বাড়ির কে হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরো যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বলল, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাফ ছেড়ে বাঁচে হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার ঘরের সন্তান, এই ছেলেও তার সন্তান। এজন্যই সবার মাঝে থেকে তুলে নিয়েছে, নয়তো তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিল হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে, তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই। কিন্তু এখন তা সম্ভব না। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চাই, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দিব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে, তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট হবে ভেবেই বলছি ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখে মাটিতে। বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানটা দেখবেন না? হেমলতা বলল, অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হলো লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। 2 চোখ জ্বলছে ভীষণ, এক্ষুনি কান্নারা ঠেলে ঠেলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছিল লিখন। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকিয়ে বলল, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99% সৌন্দর্য টান দিয়ে শুরু হয়। এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরায় বিরাজ শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরো বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এজন্যই বুড়ো বয়সে কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি। কিন্তু গত কয়েক মাস সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোর করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টিতে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয়নি। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতে মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থা থেকে সরে যাচ্ছে? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত বুঝো যখন, নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও।
লিখন বলল, আন্টি আমার বেঁচে থাকতে কষ্ট হবে। হেমলতা বলল, পদ্মজার সাথে যা হয়েছে তবু সে বেঁচে আছে, আর তুমি এটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে, তবু হেঁটে এগিয়ে আসেন। লিখনের সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্য যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে আর ভেবে লাভ নেই, তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকেই চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি বাবা, এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এটুকুই বুঝতে পারল হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ বলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে দুফোঁটা জল পেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর বিশ্বাস, আস্থা পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। এই সময় কেউ ডেকে উঠল, পদ্ম। পদ্মজা কেঁপে উঠে পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁফ ছাড়ালো। মোর্শেদ বলল, তোর মায় কি আর ওঠে নাই? পদ্মজা বলল, না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজাক কান, যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতাছি। পদ্মজা বলল, আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডেঙ্গিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসলো। হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে। শুনেছিল লিখন শেখে নিয়ে তার মা নিজের ঘরে এসেছিল। এরপর কি হয়েছিল জানে না। সন্ধ্যার পর পুরনে গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদরে শাসন ছাড়া দিন সম্পন্ন হয় না। পদ্মজা বিছানায় মাথা ঢুকে কাঁপিয়ে উঠল। অস্পষ্ট করে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খোলেন। পদ্মজা খেয়াল করল না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? হেমলতা বলে উঠল, ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থানে রেখেই বলল, কেন আম্মা? হেমলতা বলল, সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বরবদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতা প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন। চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই, আর তুই জেগে থেকে কাঁদছিস? পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন, চাঁদের আলোয় চারিদিকে উজ্জ্বল। চারিদিকে আলো গলে ঘরের মেঝেতে পড়ছে জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন। শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। পদ্মজা বলল, কেন আম্মা? হেমলতা বলল, যা বলছি তাই কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকা চালাবা? হেমলতা বলল, পূর্ণারে নেব? ওকে নেওয়া উচিত। যা, ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফেলল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। হেমলতা বলল, নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়েকে আর বউকে দেখে হকচকিয়ে গেলেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরো ভরকে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন, জ্যোৎস্নার রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বলেন, লও মাঝি, বৈঠা লও, থারো তোমার নৌকা। যত শিখে চাইবা তুমি ততই পাইবা।
একসাথে 4টা দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বইটা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করে যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদানী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি, কচুরিপানারা ভেসে যাচ্ছে, সবকিছু সুন্দর, মনোমুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেই। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্য যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, মোর্শেদ নাকি গো? মোর্শেদ এক হাত তুলে জবাব দিল, হ দাদা আমি। লোকটা বলল, রাইতের বেলা যাচ্ছ কই? মোর্শেদ বলল, মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইর হইছি দাদা। লোকটা বলল, তোমাদের এ দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। উপাস থেকেও আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাঁসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চাদরটা একদম মাথার উপর, তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদ মনের সুরে গান ধরেন। পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চাই। পদ্মজা হেসে চাপা স্বরে বলে, চুপ থাক, আব্বা কি সুন্দর খায়। মোর্শেদ গিয়ে যাচ্ছেন। মোর্শেদ থামেন। 3 মা মেয়ে একসাথে হাত তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়ে, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা 3টা মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝলক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষার মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আর সবকিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে শিখি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হাহা করে হাসেন। সে হাসি বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে কানে। তিনি বইটা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলছে। মোর্শেদ হেমলতাকে বলেন, 2টা ছেড়ে খালি তুমি ধৈর্য রাখবা, সারো তো এইবার। আইরে তোরা আমার ধারে আয়াব। পদ্মজা অবাক হয়ে মার দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই, আমার ছেলেদের বেইজ্জতির হাত থাইকা রক্ষা করতে আমারে মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেনি, এই প্রথম ধরেছে, আবার কাঁদছে। পদ্মজা কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জলরূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে এসে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিকে তো আরেকবার ওদিকে যাচ্ছে। বাতাসে 4 জনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহিত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। 4টা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে।